আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ব্যবস্থাপনা বিভাগের একাদশ দ্বাদশ শ্রেণী এই কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগ চ্যাপ্টার ঢাকাতে। আর ব্যবসা সাবজেক্টের নাম ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। ব্যবসা সংগঠনে কোম্পানি অধ্যায়ে এই কোম্পানি শ্রেণী বিভাগ সম্পর্কে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব। তো আজকে দেখো, কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগ বা কোম্পানি প্রকারভেদ। কোম্পানি সংগঠনের প্রকারভেদে প্রথমে আসছে কোম্পানিকে চারটি ভাগে ভাগ করা যায়। প্রথমে 1 নম্বর আসছে সনদপ্রাপ্ত কোম্পানি, তারপরে আসছে সংবিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি। এই কোম্পানি সংগঠনকে বা কোম্পানিকে প্রধানত চারটি ভাগ করা যায়। একটা হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি, অর্থাৎ প্রথমে যখন 1844 সালের ব্রিটেনে সর্বপ্রথম কোম্পানি আইন পরিচালিত হয়। তার পূর্বে এই কোম্পানি আইন প্রতিষ্ঠিত বা পরিচিত হওয়ার পূর্বে ইংল্যান্ডের রাজা বা রানীর বিশেষ আইনে বা বিশেষ ক্ষমতা প্রাপ্তিতে তারা একটা সনদিত কোম্পানি গঠন করতে, তাদের নিজস্ব সনদে এই কোম্পানি আইন গঠিত হতো। তাকে বলা হয় সনদপ্রাপ্ত কোম্পানি। যেমন আমরা বলতে পারি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা একটা ইংল্যান্ডের রানী বা রাজার সনদপ্রাপ্ত কোম্পানি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 2 নম্বর হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি, অর্থাৎ দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী দেশের সংসদে উত্থাপন বা দেশের আইন প্রণেতাগণ যে সংবিধিবদ্ধভাবে যে কোম্পানি গঠিত হয়, অর্থাৎ সংসদে যে আইন তৈরি করে কোম্পানি গঠিত করা হয় তাকে বলা হয় সংবিধিবদ্ধ কোম্পানি। 3 নম্বর আসছে নিবন্ধিত কোম্পানি, অর্থাৎ কোম্পানি আইন অনুযায়ী কোম্পানির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে যে কোম্পানি গঠিত হয় তাকে বলা হয় নিবন্ধিত কোম্পানি। আমাদের দেশে এই নিবন্ধিত কোম্পানি প্রচলিত বেশি। বাংলাদেশের যৌথ মূলধনী কোম্পানিগুলোকে 1994 সালের কোম্পানি আইনের আওতায় গঠিত ও পরিচালিত হয়ে থাকে। এই নিবন্ধিত কোম্পানি আবার 2টি ভাগে ভাগ করা যায়। নিবন্ধিত কোম্পানিকে 2টি ভাগে ভাগ করা যায়। একটা হলো সীমিত দায় কোম্পানি, সীমিত দায় কোম্পানি, আর একটা হলো সীমাহীন দায় কোম্পানি। তাহলে আমরা এখন সীমিত দায় কোম্পানিটা কি বলছে, যে কোম্পানির মালিক বা শেয়ার হোল্ডারগণের দায় দায়িত্ব সীমিত, অর্থাৎ নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ, তাকে বলা হবে সীমিত দায়ী কোম্পানি। আর সীমাহীন দায়ী কোম্পানি বলছে যে কোম্পানির মালিকদের দায় দায়িত্ব সীমাহীন বা তাদের লাইবিলিটিস বা দায় সীমাহীন, কোনো সীমা নেই, অসীম, তাকে বলা হবে সীমাহীন দায় কোম্পানি। সীমিত দায় কোম্পানি আবার 2টি ভাগ করা হয়। সীমিত দায় কোম্পানিকে 2টি ভাগ করা যায়। প্রথমটা আসছে প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় কোম্পানি, 2 নম্বর আসছে শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানি। অর্থাৎ এই প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় কোম্পানি বলতে বোঝাচ্ছে যে কোম্পানির দায়, কোম্পানির শেয়ার তো থাকবেই, তারপরে তারা প্রতিশ্রুতি দিয়ে থাকে যে কোম্পানির অবসানকালে, কোম্পানি যখন বিলুপ্ত ঘটবে তখন কোম্পানির যদি অতিরিক্ত কোনো দায় সৃষ্টি হয় বা দায় থাকে তাহলে তারা সেই দায়টা পরিশোধ করবে। এটা হলে প্রতিশ্রুতিবদ্ধ।
বলছে যে প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায়ী কোম্পানি। এখানে কোম্পানি শেয়ার হোল্ডারগণ প্রতিশ্রুতি দিয়ে থাকে যে আমার কোম্পানি যখন শেষ হবে, বিলুপ্ত হবে, অবসান ঘটবে, তখন যে আমার যে দায় থাকবে সেই দায়টা আমি পালন করব। মানে শেয়ার ছাড়াও যে অতিরিক্ত যে দায় থাকবে সেটাকে, সেই দায়টা সে পালন করবে, প্রতিশ্রুতি দিয়ে থাকে। তখন তাকে বলা হবে প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায়ী কোম্পানি। অর্থাৎ বলা যায় যে কোম্পানির যে দায় শেয়ার হোল্ডার ছাড়াও প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ, তাকে বলা হবে প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায়ী কোম্পানি। এটা 2 নম্বর। পরেরটা আসবে কি, শেয়ার দ্বারা সীমিত দায়ী কোম্পানি। অর্থাৎ যে কোম্পানির দায় দায়িত্ব বা দায় শুধু শেয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, শেয়ারের বাহিরে সে তার কোনো দায় থাকবে না। অর্থাৎ প্রতিষ্ঠানের যদি লোকসান হয় বা প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয়, যে লসটুকু শুধু তার শেয়ারের মধ্যেই সীমিত থাকবে, শেয়ারের বাহিরে সে দিতে পারবে না, বা শেয়ারের বাইরে তার থেকে কোনো দাবি দাওয়া করতে পারবে না, বা তার কোনো দায় থাকবে না। সেখানে বলছে যে শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানি। আচ্ছা, আবার এই শেয়ার দ্বারা সীমিত দায়ী কোম্পানি আবার 2 প্রকার। শেয়ার দ্বারা সীমিত দায়ী কোম্পানি 2টি ভাগ করা যায়। এখানে বলছে যে এখন বলছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। অর্থাৎ এই প্রাইভেট লিমিটেড কোম্পানিটা কি বলছে, যে কোম্পানির সর্বনিম্ন মালিক 2 জন এবং সর্বোচ্চ 50 জন হতে পারে, তাকে বলবে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি। অর্থাৎ ওই কোম্পানির, প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন মালিক হবে 2 জন এবং সর্বোচ্চ হবে 50 জন। এই তাদের দ্বারা যে কোম্পানি গঠিত হবে, তাদের মূলধন দ্বারা যে কোম্পানি গঠিত হবে, তাদেরকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর পাবলিক লিমিটেড কোম্পানি বলতে বোঝাচ্ছে যে কোম্পানির মালিক সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ অসীম, অসংখ্য, তার কোনো সংখ্যা দ্বারা অসীম, অনেকগুলো হতে পারে, 500, 700, 1000 বা তার বেশি হতে পারে, কিন্তু সর্বনিম্ন 7 জন হতে হবে, 7 জনের কম হওয়া যাবে না, তাদেরকে বলা হবে পাবলিক লিমিটেড কোম্পানি। তারপরে আসছে এই পাবলিক লিমিটেড কোম্পানি আবার 4 ভাগে বিভক্ত। প্রথমটা আসছে যে সরকারি কোম্পানি। অর্থাৎ যে কোম্পানি শেয়ার 50% বেশি সরকারের হাতে থাকে এবং 50% কম অন্য লোকের হাতে থাকে, তাকে বলা হবে সরকারি কোম্পানি। অর্থাৎ শেয়ারের কমপক্ষে 51% শেয়ার থাকতে হবে সরকারের হাতে, তাহলে সেটাকে বলা হবে সরকারি কোম্পানি। বেসরকারি কোম্পানি বলতে বোঝাচ্ছে যে কোম্পানির শেয়ার 51% বেশি শেয়ার বেসরকারি লোকদের হাতে থাকবে, ব্যক্তি মালিকানার হাতে থাকবে, তাকে বলা হবে বেসরকারি কোম্পানি। অর্থাৎ এখানে সরকারি কোম্পানি 51% থাকবে সরকারি হাতে, আর এখানে বলছে বেসরকারি বলছে 51%, অর্থাৎ 50% বেশি, 51% বা তারও বেশি থাকবে বেসরকারি হাতে, তাকে বলা হবে বেসরকারি কোম্পানি। হোল্ডিং কোম্পানি কি বলছে, যে হোল্ডিং কোম্পানি হলো, ধরা যাক আমার একটা কোম্পানি আছে, আমি আমার কোম্পানি চালাচ্ছি, কিন্তু আমি অন্য একটা কোম্পানি আমি শেয়ার কিনে নিব কত 50% বেশি, এবং সেখানে আমার ভোট দেওয়ার ক্ষমতা থাকবে এবং আমার পরিচালক বা পরিচালনা করার ক্ষমতা থাকবে, এইরূপ কোম্পানিকে বলা হবে হোল্ডিং কোম্পানি। অর্থাৎ আমার কোম্পানি তো আছেই, আমি আবার অতিরিক্ত আরেকটি কোম্পানির 50% বেশি শেয়ার আমি কিনে নিচ্ছি এবং ওই কোম্পানির পরিচালনার দায়িত্ব, ভোট দানের ক্ষমতা আমার হাতে থাকবে, সেটাকে বলা হবে হোল্ডিং কোম্পানি। তারপরটা আসছে 4 নম্বর, অধীনস্থ বা সাবসিডিয়ারি কোম্পানি।
বলছে যে এরকম অনেক কোম্পানি আছে যে কোম্পানি অন্য কোম্পানির অধীনস্থ থাকে বা সাবসিডিয়ারি হিসেবে থাকে এবং সেই কোম্পানি কোনো ভোট দেওয়ার ক্ষমতা থাকে না, তার শেয়ার 50% নিচে থাকে, পরিচালনা পরিষদের এই সাবসিডিয়ারি কোম্পানির কোনো কর্তৃত্ব থাকে না। এই ধরনের কোম্পানিকে বলা হবে এই অধীনস্থ বা সাবসিডিয়ারি কোম্পানি। এইগুলো আমাদের নিবন্ধিত কোম্পানি। তারপরে আসছে অন্যান্য কোম্পানি। বলছে যে কোম্পানি আইন অনুসারে প্রচলিত বা যে কোম্পানি আইনের প্রবর্তন হওয়ার পূর্বে যে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং কোম্পানি আইন হওয়ার পরেও কোম্পানিটি বিদ্যমান এখনো চালু আছে, সেই ধরনের কোম্পানিকে বলা হবে বিদ্যমান কোম্পানি। অর্থাৎ কোম্পানি আইন প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই এই কোম্পানিটি চালু রয়েছে এবং কোম্পানি আইনের পরেও কোম্পানি নিয়ম অনুযায়ী এই কোম্পানিটি চলতেছে, তাকে বলা হবে বিদ্যমান কোম্পানি। অর্থাৎ এটা আগের থেকেই আছে রয়েছে, সেই কোম্পানিকে বলা হবে বিদ্যমান কোম্পানি। বিদেশি কোম্পানি, বিদেশি কোম্পানিটা কি? বলছে যে কোম্পানি বিদেশে অনুমোদনপ্রাপ্ত বা বিদেশে নিবন্ধন, সেসব কোম্পানি যদি অন্য দেশে বা আমাদের দেশে ব্যবসা করতে আসে বা আমাদের দেশের নিয়ম অনুযায়ী নিবন্ধন করে, তাকে বলা হবে বিদেশি কোম্পানি। এরকম অনেক কোম্পানি আছে, যেমন বাটা সু, ইউনিলিভার, এ ধরনের কোম্পানি রয়েছে। অব্যবসায়ী বা অমুনাফাভোগী কোম্পানি, অর্থাৎ যে সকল কোম্পানি অব্যবসায়ী মানে বা মুনাফাভোগী, মুনাফা ভোগ করার জন্য নয়, মানে ব্যবসায়ী মনোভাব নাই। অর্থাৎ মূল কথা, যে কোম্পানি শেয়ারহোল্ডারগণ বা মালিকগণ তাদের মুনাফার অংশ নিজেরা ভাগ করে না নিয়ে অন্যান্য প্রতিষ্ঠানে ব্যয় করে, তাদেরকে বলা হবে অব্যবসায়ী বা অমুনাফাভোগী কোম্পানি। অর্থাৎ এই সমস্ত প্রতিষ্ঠানের যে মুনাফা হয় তা কোনো একটা কল্যাণমূলক কাজে ব্যয় হয়, যেমন গবেষণা, শিল্পকলা, বিভিন্ন প্রতিষ্ঠান, এই সমস্ত মুনাফাগুলো ব্যয় করা হয়, তাকে বলা হবে অব্যবসায়ী বা অমুনাফাভোগী কোম্পানি। তারপর আসছে যে বিশেষ কোম্পানি। এই বিশেষ কোম্পানি বলতে বোঝাচ্ছে যে যেসব কোম্পানি দেশের প্রচলিত কোম্পানি আইনে নিবন্ধিত হলেও কোনো একটি বিশেষ আইন অনুযায়ী পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, এগুলো কোম্পানি আইনের দ্বারা নিবন্ধিত। যেমন বলছে ব্যাংকিং কোম্পানি, বাংলাদেশ ব্যাংকিং কোম্পানিগুলো বিশেষ কোম্পানির উদাহরণ। আবার বলি, বিশেষ কোম্পানি হচ্ছে যেসব কোম্পানি দেশে প্রচলিত কোম্পানি আইনে নিবন্ধিত হলেও অন্য কোনো বিশেষ আইন অনুযায়ী পরিচালিত নিয়ন্ত্রিত হয়, তাদের বিশেষ কোম্পানি হিসেবে অভিহিত করা হয়। যেমন বাংলাদেশের ব্যাংকিং কোম্পানিগুলো এই বিশেষ কোম্পানির অন্যতম উদাহরণ। তাহলে আমরা মোটামুটি কোম্পানি শ্রেণীবিভাগ বা কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পারলাম। আমি আবার একটু আলোচনা করি। কোম্পানি সংগঠনকে প্রথমত 4টি ভাগ করা হয়: সনদপ্রাপ্ত কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি ও অন্যান্য কোম্পানি। 4টি ভাগে ভাগ করা যায়। এখান থেকে নিবন্ধিত কোম্পানি আবার 2টি ভাগ করা যায়। একটা হলে সীমিত দায় কোম্পানি, একটা হলে সীমাহীন দায় কোম্পানি। এই সীমিত দায় কোম্পানি আবার 2টি ভাগে ভাগ করা হয়: প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় কোম্পানি, 2 নম্বর হলে শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানি। এই শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানিকে আবার 2টি ভাগে ভাগ করা হয়: প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। এই পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার 4টি ভাগে ভাগ করা যায়: সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি, অধীনস্থ বা সাবসিডিয়ারি কোম্পানি। 4 নম্বর অন্যান্য কোম্পানির মধ্যে এটাকে আবার 4টি ভাগ করা যায়। এখানে বলছে যে বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, অব্যবসায়ী বা অমুনাফাভোগী কোম্পানি এবং বিশেষ কোম্পানি।
তাহলে আমরা মোটামুটি এই কোম্পানি শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা পেলাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার জন্য তোমরা দোয়া করবে। পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।